আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের ৭ ও রিপন দাসের ৫ দিনের রিমান্ড। ভারতীয় দূতাবাসে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। সংস্কারে গতি বাড়াতে সরকারকে তাগিদ জামায়াতের। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। সরবরাহ বাড়ায় শীতের সবজিতে স্বস্তি। তেলের সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে বাজারে কোনো সমস্যা নেই। একটু দাম একটু কমেছে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম বেড়েছে। এবং পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু, বিজিবির তীব্র প্রতিবাদ। পতাকা বৈঠকে মরদেহ আনার প্রক্রিয়া শুরু। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। দেশ থেকে পালিয়ে গিয়ে পাশের দেশে বসে ষড়যন্ত্র করলেও দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আর জানাচ্ছেন শাহাদাত অভ্র। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার এরশাদের পতন দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্র জনতার সভায় বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে সাধারণ মানুষ। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধের শক্তিকে রুখতে এখন সমাধান নির্বাচন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় হতে হবে। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এদিকে সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আধিপত্যবাদী আচরণের কারণে কোনো প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। তিনি আরও বলেন, ভারত যদি তার আচরণ পরিবর্তন না করে তাহলে আগামীতে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কিনা সেটি বিবেচনা করবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের জনগণ থেকে যে সরকার স্বীকৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম এবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপির নেতারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। নির্বাচন ঘিরে সংস্কারের গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ বলে কিছুই নেই। একটি গোষ্ঠী এসব বলে স্বার্থ হাসিল করতে চায়। সম্মেলনে জামায়াতের আমির বলেন, সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী সহ দেশের সব নাগরিকদের ঐক্যে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটিও কারো হাতে দেয়া হবে না। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় আটক প্রধান আসামি চন্দন দাসকে 7 দিন ও আরেক আসামি রিপন দাসকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে চট্টগ্রামের বিশেষ মেট্রোপলিটন আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এ সময় আসামি পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। রিমান্ড মঞ্জুর শেষে আসামিদের নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ করেন আলিফের আইনজীবীরা। কাজী মাহফুজ জানাবেন বিস্তারিত। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর নিরাপত্তায় শুক্রবার বিকেল 3টায় চট্টগ্রাম আদালতে আনা হয় চাঞ্চল্যকর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার প্রধান আসামি চন্দন দাস ও অপর আসামি রিপন দাসকে। এরপর নিয়ে যাওয়া হয় মেট্রোপলিটন বিশেষ আদালতে। এই সময় রাষ্ট্রপক্ষ আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রধান আসামি চন্দন দাসকে 7 দিন এবং আরেক আসামি রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এ সময় উপস্থিত ছিলেন না আসামি পক্ষের কোনো আইনজীবী। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন, আমরা মনে করি সুষ্ঠু তদন্তের সাথে তাদের রিমান্ডের আবেদনের জন্য প্রসিকিউশনের সাথে আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি। রিমান্ড মঞ্জুর শেষে আসামিদের নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে বিক্ষোভ করেন আলিফের আইনজীবীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি জানান। একই সাথে যাকে ঘিরে এমন হত্যাকাণ্ড সেই চিন্ময় কৃষ্ণকে হত্যা মামলায় আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেন। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে এবং কাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে সেই তথ্যগুলো বের হয়ে আসুক। সর্বোচ্চ 10 দিনের আমরা রিমান্ড প্রেয়ার করেছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামি চন্দনকে 7 দিনের রিমান্ড এবং সন্দিগ্ধ আসামি রিপনকে 5 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। বুধবার আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি রিপন দাসকে বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়। আলিফ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে এই 2 আসামি অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় দাবি পুলিশের। কেন হত্যা করেছে এটা তদন্তের ব্যাপার। এখন পর্যন্ত আমরা রিমান্ডে এনে আসামির কাছ থেকে প্রকৃত তথ্য পাবো। এখনো আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা হয়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ ও বাবরি মসজিদ দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময় ভারতের বাংলাদেশ নীতি ও গণমাধ্যমে অপপ্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান 2 গোল চত্বর থেকে মৌন প্রতিবাদ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়েন ইনকিলাব মঞ্চের কর্মীরা। পরে মঞ্চের 3 জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশন অফিসে স্মারকলিপি জমা দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জানান, ভারতের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান তারা। স্মারকলিপির বিষয়ে ভারতীয় সরকারের সর্বোচ্চ মহলকে অবহিত করা হবে বলেও আশ্বস্ত করেছে দূতাবাস কর্তৃপক্ষ। 1 শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে, রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত 100 বছরে পৃথিবীর ইতিহাসে এরকম নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে
তারাও এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে, এর কোনো নজির নাই যেটা ভারত করেছে 1992 সালে। বন্ধু রাষ্ট্রের কথা বলে 71-এ আমাদের সাহায্যের যেই দায় দিয়ে প্রতিনিয়ত যে অপারেশন এবং যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না, এর জবাব আমরা চাই। হঠাৎই রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বিক্রেতারা বলছেন সিন্ডিকেট না ভাঙায় বাজারে এমন সংকট হয়েছে। এদিকে শীতকালীন সবজি সরবরাহ বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। সবজির দাম সপ্তাহের ব্যবধানে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। আর সবজির দাম কমলে অন্যান্য ভোগ্য পণ্যের দাম কমেনি। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। শীতের শুরুতে যেখানে কমছে সবজির দাম, সেখানে সয়াবিন তেল নিয়ে শুরু হয়েছে হইচই। দফায় দফায় শুল্ক কর কমালেও সয়াবিন তেলের আমদানি বাড়েনি, যার কারণে রাজধানীর বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই। কিছু কিছু দোকানে 5 লিটারের বোতল থাকলেও 1 বা 2 লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে কোনো বাজারে বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রেতারা বলছেন গত সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। সিন্ডিকেটের কাছে ধরাশায়ী ক্রেতারা বাজারে এসে করছেন হাঁসফাঁস। তেলের সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে বাজারে কোনো সমস্যা নেই। কিছু জিনিস আছে যেগুলো দাম একটু কমেছে, আবার কিছু জিনিস আছে যেগুলো দাম বেড়েছে। বাজার মনিটরিং কিভাবে হচ্ছে কি হচ্ছে সেটা তো জনগণ জানতেছে না। আমাদের তো বেশি দামে সবকিছু কিনা হচ্ছে। অন্যদিকে বাজারে সয়লাভ শীতের সবজি। রাজধানীর বেশ কয়েকটি পাইকারি বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা, শিম বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা ও ধনেপাতা 30 টাকা কেজিতে। আর নতুন আলুতে গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা ও কাঁচা টমেটো 80 থেকে 100 টাকা কেজিতে। আমদানি মোটামুটি ভালোই, বাজার হিসেবে চলে আর কি। কেজি 60 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে। একটু কমছে, আলু তো 100 টাকা গুলালু, আবার চাল দাম, তো আমরা কি গরিব মানুষ খাইতে পারবো? এদিকে মুরগির দামে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। মাছের বাজার রয়েছে স্থিতিশীল। দেশি শিং মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা, পুঁটি মাছ 400 থেকে 450 টাকা, কই মাছ 180 থেকে 200 টাকা। আর চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা কেজি দরে। আকার ভেদে ইলিশের কেজি 1200 থেকে 2300 টাকা। বাজার নিয়ন্ত্রণে শুধু কথার ফুলঝুরি নয়, ক্রেতারা চান কর্তৃপক্ষের প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 3 জনের, আর নতুন করে আক্রান্ত হয়েছে 186 জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারালো 517 জন। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত জাতীয় উদ্যোগ ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 42 জন এবং উত্তর সিটি কর্পোরেশনের 67 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আর ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন 40 জন। এছাড়া অন্য বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে খুলনায় 17 জন। এ নিয়ে এবছর সর্বমোট ডেঙ্গুতে 95,070 জনের আক্রান্ত হবার তথ্য মিলেছে। গেল বছরগুলোতে শীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত মৌসুমেও উন্নতি হচ্ছে না ডেঙ্গু পরিস্থিতির। পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে নীলফামারীর 56 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের সদরের মোমিনপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের বাসিন্দা। বিজিবি জানায় বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার হোসেন সহ কয়েকজন ভারতে গরু আনতে যায়। শুক্রবার ভোরে ফেরার সময় ভারতের চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় মৃত্যু হয় আনোয়ারের। পরে বিএসএফের সদস্যরা তার মরদেহ নোম্যান্স ল্যান্ডে ফেলে রেখে চলে যায়। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নীলফামারীর 56 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রথমত হল্লা চিল্লা শুনছি, বিএসএফের হল্লা চিল্লা, তারপরে কিছুক্ষণ পরে ভটাম করে একটা গুলির শব্দ, তারপরে আবার কিছুক্ষণ নাই, তারপরে আবার খুব হল্লা চিল্লা। আমি সকাল 6টার সময় ঘটনা শুনি, ঘটনা শোনার পর তার বাসায় যায়, আমি তাদেরকে বলি যে এই ঘটনা। তারপরে ওর ছোটো ভাইকে আমি ঘাগড়া ক্যাম্প এলাকায় নিয়ে আসি তার ঘাগড়া ক্যাম্পে আমি রাখে আসি, তার আমি স্পটে আসি যে সেটা মারা গেছে। ওখানে বিজিআর বিএসএফ সবাই একসাথে আছে। পাখির মতো গুলি করে মারা একটা মানুষকে তাজা প্রাণ ঝরায় দেওয়া, এটা খুব কষ্টকর। দেশবাসী এটা আমরা খুব নিন্দা জানাই। আমাদের সরকারের কাছে বিনীত আবেদন যেন এটা আমাদের ভালোভাবে দেখে, যে আমাদের একটা প্রাণ নজরে এভাবে ভারত সীমান্তে না মারে। কর্ণফুলী টানেলের মতো একাধিক বড় প্রকল্প হাতে নেওয়ার আগে সেখান থেকে কতটা রাজস্ব আসবে তা বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শুক্রবার সকালে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, এসব প্রকল্পে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে উপদেষ্টা বলেন, প্রকল্প নেওয়ার আগে তার আয় ব্যয় হিসেব করা উচিত। দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে বলে তিনি জানান। এবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। আমি কিন্তু অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, ইয়েতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি মানুষের মধ্যে কিন্তু খুব এখনো পূর্ণ মাত্রায় কিনতে পারে। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আর কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় যাবেন? ভারতের প্রোপাগান্ডায় বাংলাদেশের কোনো ক্ষতি নেই, কারণ অনেক ক্ষেত্রেই দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা M সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর পরিদর্শনকালে এমন মন্তব্য করেন উপদেষ্টা। চিকিৎসার জন্য যায়, তারা করতে যায়, না গেছে আপনি আমাদের কি আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো যতদিন ভারতকে আমাদের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা হবে ততদিন আমাদের দেশের লোক কম যাবে। কম গেলে আমাদের তো কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসাও আছে, আমাদের এখানে বাজারও আছে, সবই আছে। এখন এটা তাদের ব্যাপার। কাজ সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন, অথচ বরাবরই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযোগ রয়েছে, বিগত 3টি জাতীয় নির্বাচনে ভোট কারচুপিতে সহায়তা করেছে এই বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে গুলি ও গণঅভ্যুত্থান শেষে প্রতি বিপ্লবের অভিযোগের তীরও এই বাহিনীর দিকে। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে? লিখন শেখের সাথে নিয়ে জানাবেন আরিফ হোসেন। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছে আনসার সদস্য বিক্রম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলাও তাদের দায়িত্ব। ঢাকা মেডিকেলে আমরা প্রতিটা ওয়ার্ডে যেখানে মনে করেন রোগীরা থাকে তাদের নিরাপত্তা দেই, এবং বাইরে পার্কিংয়ে যেমন আছে গাড়ি ঘোড়া এগুলা সবগুলা সরিয়ে দেই। আর কি কাজ করেন তারা? রোগী তাকে কোথায় ভর্তি করতে হবে, কোথায় সে যাবে, কোথায় গেলে তার সুবিধাটা পাবে, এই তথ্যটা আমরা প্রদান করে থাকি। হাসপাতাল ও রোগীর নিরাপত্তার ভার তাদের উপর হলেও সুযোগ সুবিধা কেমন? নতুন বাংলাদেশে চাওয়া পাওয়াই বা কতটুকু পূরণ হলো? যারা আন্দোলন করছে এরা দেখা যায় কিছু লোক ফ্রিজ করছিল, এগুলো কিছু লোক আসছে এবং কিছু লোক এখনো আছে ফ্রিজ অবস্থায়। আমাদের রেশপতা বাতিল হয়েছে। ডিজিজ মহোদয় স্যার আশ্বাস দিচ্ছে আমাদের সামনে আরও বেতন বৃদ্ধি করবে, রেশন বৃদ্ধি করবে।
নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর ইতিহাসের শুরুটা 1948 সাল থেকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সব জায়গায় ছিল আনসারের গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ শেষ 15 বছরে এই ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভোট কেন্দ্রে কারচুপির সহায়তা থেকে শুরু করে আন্দোলন দমনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এই বাহিনী। 2014, 2018 ও 2024-এর নির্বাচনে ভোট কারচুপিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে সহায়তা করার অভিযোগ ছিল এই বাহিনীর বিরুদ্ধে। এছাড়া ভোটকেন্দ্র দখল হচ্ছে দেখেও নিশ্চুপ থাকারও অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও প্রতিবিপ্লবের চেষ্টা করেছে এই বাহিনী। চাকরি জাতীয়করণের দাবিতে জড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে। ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। অভিযোগ ওঠে গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে আনসার বাহিনী প্রতিবিপ্লবের চেষ্টা করে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার নিয়ন্ত্রণ থাকে আনসারের হাতে। তবে বিগত সময়ে তারা আওয়ামী লীগের সহযোগী হিসেবেই বেশি কাজ করছে। পরিবর্তিত পরিস্থিতিতে কতটুকু সংশোধন হলো তারা, কি পরিবর্তন আনলো নিজেদের মধ্যে, চলুন জেনে আসি। দাবি ওঠে এত এত অপরাধের সাথে জড়িত বাহিনীকে ঢেলে সাজানোর। পরিবর্তন করা হয় আনসার প্রধান। এরপর পার হয়েছে 3 মাসের বেশি সময়। কতটুকু ঢেলে সাজানো গেল আনসারকে? বিভ্রান্তির জালে আমাদের আনসারের সদস্যকে আর জড়াতে পারবে না, কারণ তারা জানে তাদের লক্ষ্য কি, তাদের মিশন কি, তাদের কার্যক্ষেত্রে তাদের ভূমিকা এবং সক্ষমতাকে এরা এখন আগের চেয়ে বেশি সচেতন। তথ্য বলছে নবম জাতীয় সংসদ নির্বাচনে 4,23,156 জন আনসার মোতায়েন করা হয়েছিল। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা নেমে আসে অর্ধেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা 4.5 লাখের বেশি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 5,05,000-এর বেশি আনসার মোতায়েন করা হয়েছে দেশে। গণঅভ্যুত্থানের পর নতুন করে নির্বাচনমুখী যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে? যে সামনে নির্বাচনের একটা কার্যক্রমে আনসার সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে, তো সেই জায়গাটা আমরা যেন আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারি, তার জন্য আমরা আসলে ডাটাবেস তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা পরিচয়ের জন্য তার এনআইডি সহ তার আনসারের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের সার্টিফিকেশন সহ এগুলোর যাচাই বাছাই অলরেডি শুরু হয়ে গেছে। বাহিনীটিকে ঢেলে সাজানোর পাশাপাশি নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার কথা বলছে সমাজ বিশ্লেষকরা। আনসারের মধ্যে তাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমান বাস্তবতায় সুর বদল করে বর্তমান পরিস্থিতি বা সরকারের সাথে বা সামনের দিনে নির্বাচনে কারা আসতে পারে তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই মিশে যাওয়াটা কিন্তু আসলে নানা ধরনের অস্থিরতা বা ভয়ের জায়গাটা কিন্তু সবসময় সক্রিয় রাখে। আনসারের কাজের পরিধি বুঝতে পারলে শৃঙ্খলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে এই বাহিনী সহায়তা করতে পারবে বলে ধারণা আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। সারা দেশে 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন। এর মধ্যে দিনাজপুরে প্রাণ গেছে 3 জনের। আহত হয়েছেন অন্তত আরও 25 জন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাদুর মোড়ে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের ড্রাইভার সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে যাদুর মোড় এলাকায় ধান বোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আসলো বিল্ডিং থেকে, আসিয়া যে টাকা ছিনা করে ওই গাড়ির ড্রাইভার বাইক মারা গেছে। একজন মহিলা ছিল, উনি খুব অসুস্থ, তো পরে দেখলাম যে উনি মারা গেছে। দুই গাড়ির 2 জন ড্রাইভার, এনারা স্পট ডেড। এদিকে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 ছাত্র। নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। বাউলি দ্বিতীয়তে বাউলি বন্ধ করতে না পেরে স্লিপ খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে মনে করেন যে 2টা একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। শুক্রবার বিকেলে নাটোর বগুড়া মহাসড়কের বাসের ধাক্কায় নিহত হন আরশেদ আলী নামের এক ভ্যান চালক। এ দুর্ঘটনায় আহত হন আরও 3 জন। এর আগে সুগার মিলে আগবাহী ট্রাক্টরের চাপায় শাকিল প্রামাণিক নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও
কুড়িগ্রামের জয়মনিরহাটে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। তামজিদ মির্জা, এখন। আবারও কৃষক বিক্ষোভে উত্তাল ভারত। কৃষি বান্ধব নীতির দাবিতে রাজধানীর উদ্দেশ্যে দিল্লি চলো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শুরু হলেও পথে পুলিশের বাধায় সহিংস হয়ে উঠছে পরিস্থিতি। কাঁদানে গ্যাস, রাবার বুলেটের সামনেও অকুতোভয় কৃষকেরা। বিক্ষোভ দমনে মোবাইল ইন্টারনেট সংযোগ ও মুঠোফোনে বার্তা সেবা বন্ধ রেখেছে প্রশাসন। নুজহাত কামাল জানাবেন বিস্তারিত। এ যেন অস্তিত্ব রক্ষার লড়াই। আবারও রাজপথে ভারতের কৃষকরা। কৃষিবান্ধব নীতির দাবিতে শুক্রবার রাজধানী দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন ভারতের রুটির ঝুড়ি খ্যাত রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। নিজেদের উৎপাদিত শস্যের ভালো দামের ন্যায্য দাবি তুলতে যেয়ে পড়েন পুলিশের কাঁদানে গ্যাস আর রাবার বুলেটের মুখে। রাজধানী থেকে 200 কিলোমিটার উত্তরে যাত্রাপথে প্রায় 100 কৃষককে ঠেকাতে পুলিশ শক্তি প্রয়োগ করলে শুরু হয় সংঘাত। ব্যারিকেডের একটি স্তর ভেঙে খানিকটা এগোতে পারলেও এরপরই নিরাপত্তা বাহিনীর লৌহ কঠিন বাধার মুখে পড়েন কৃষকরা। हमारी कोई बैरिकेड तोड़ के जाने की भी मंशा नहीं, हम तो बोले पीसफुली पैदल जरूरी वस्तुएं लेके आगे बढ़ेंगे। নতুন কৃষি আইনের অধীনে চাল গম ছাড়াও আরও কমপক্ষে 20টি নিত্য প্রয়োজনীয় শস্যের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ধার্য করা, ঋণ মওকুফ, বর্ধিত শুল্ক থেকে রক্ষা সহ বিভিন্ন দাবিতে শুরু হওয়া দিল্লি চলো কর্মসূচি প্রশাসনের বাধায় স্থগিত হয় গেল ফেব্রুয়ারি মাসে। তখন থেকে পাঞ্জাবের শম্ভুতে তাঁবু ফেলে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন কৃষকরা। 11 মাসের ব্যবধানে ফের শুরু করেন রাজধানীর উদ্দেশ্যে যাত্রা। বিক্ষোভ ঠেকাতে দিল্লি পর্যন্ত মোবাইল ইন্টারনেট সংযোগ ও মুঠোফোনের বার্তা সেবা বন্ধ রেখেছে হরিয়ানা রাজ্য সরকার। और दुनिया की इतनी बड़ी महाशक्ति हमारे ऊपर अगर हंजू गैस मारेगी, रबड़ की गोलियां चलाएगी तो दुनिया में क्या होगा। ये मोदी जी को हम तो कहते हैं भगवान सद्बुद्धि दे, गृह मंत्री जी को सद्बुद्धि दे। বছরব্যাপী আন্দোলনের পর 2021 সালে বিতর্কিত কয়েকটি কৃষি আইন বাতিলে বাধ্য হয় মোদী সরকার। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এদিকে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শুক্রবার ক্ষমতাসীন দলের পক্ষ থেকে জানানো হয়, পিএম কিষাণ স্কিমের আওতায় 18তম কিস্তিতে 9.5 কোটির বেশি কৃষকের জন্য প্রায় 21,000 কোটি রুপি বণ্টন করেছে সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দনের 7 ও রিপনের 5 দিনের রিমান্ড। ভারতীয় দূতাবাসে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। সংস্কারের গতি বাড়াতে সরকারকে তাগিদ জামায়াতের। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। সরবরাহ বাড়ায় শীতের সবজিতে স্বস্তি। তেলের সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে বাজারে কোনো সমস্যা নেই। একটু দাম একটু কমেছে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম বেড়েছে। এবং পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু, বিজিবির তীব্র প্রতিবাদ। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর। এই ছিল শান্তবাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।